Welcome back to the another class of iLearning YouTube channel. অনেকটা সময় পর আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস নিতে এলাম। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো বা অনেকেই কমেন্ট করেছো যে স্যার ক্লাস 10-এর 3 নম্বর চ্যাপ্টারটা, ক্লাস 10-এর ছাত্রছাত্রী যারা আছে তারা কমেন্ট করেছো 3 নম্বর চ্যাপ্টারটা পড়ালে ভালো হয়, এবং অনেকেই ক্লাস 12-এর যারা আছো বা যারা আমার ক্লাস ফলো করছো, তো তারা অনেকেই বলেছে স্যার যে জেনেটিক্সের জায়গাটা যদি একটু বোঝালে ভালো হয়। তো সত্যি কথা বলতে সময়টার অভাবের জন্য আমি হয়তো ইচ্ছা থাকলেও তোমাদের ক্লাসটা করতে পারিনি, কারণ আমাকেও তো রুজি রুটির জন্য বাইরে বেরোতে হয়, তো যার জন্য হয়তো সময় হয়ে ওঠেনি। তো আজকে কিছুটা সময় আমি তোমাদের জন্য আলাদা করেই বের করলাম, যেহেতু আজকে লকডাউনও চলছে বা লকডাউনও আছে, বাইরে যাওয়ার একটা কোনো প্রশ্নই নেই। তো সেখান থেকে তোমাদের জন্য আমি কিছুটা সময় বের করেছি তোমাদের ক্লাসটা করার জন্য। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমি খুবই আনন্দিত হব যে কিছুটা হলেও তোমাদের আমি সাহায্য করতে পেরেছি। তো দেখা যাক তোমাদের কতটা কাজে লাগে। যদি তোমাদের সাহায্য করতে পারি তার জন্যই এই ক্লাসের একটু ক্ষুদ্র প্রচেষ্টা। তো যাই হোক, আমি এটাকে চেষ্টা করব ফার্দার এটাকে কন্টিনিউ করার, কারণ এই জেনেটিক্স এমন একটা বিষয় বা বংশগতি এমন একটা বিষয় যেটা কিন্তু আমাদের সকলের মনে একটা ধারণা আছে খুব কঠিন জায়গা, বা এটা এতটা সোজা নয়। কিন্তু অ্যাকচুয়ালি আমি উল্টো কথা বলবো, যেটা হচ্ছে আমি যদি বিষয়টাকে বুঝতে পারি বা আমার যদি বিষয়টা আয়ত্তের মধ্যে থাকে, তাহলে যে কোনো জিনিসই সোজা হতে পারে, সেটা বংশগতি হোক বা অন্য কোনো চ্যাপ্টারই হোক না কেন, জননী হোক না কেন বা কোষ বিভাজনই হোক না কেন। কঠিন বলে কিছু হয় না, কঠিন মনে করলেই কঠিন। আর যদি তুমি মনে করো যে সব কিছু সোজা, তাহলে সোজা। এটা আমার চিন্তা ভাবনা, এবার আমার সঙ্গে অন্য কারো মিলতে নাও পারে। তো আমি চেষ্টা করব তোমাদের যত সহজে বা সংক্ষিপ্ত আকারে বিষয়গুলোকে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। তো আমি জানি না আমি কতটা সফল হব, তো সেটা তোমরাই বুঝতে পারবে যে তোমরা কতটা উপকৃত হলে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো। যে বিষয়টায় জেনেটিক্স যেটা আছে সেই জায়গাটা আমি পরে আসছি, আমি একটু গল্প করি তোমাদের সাথে, যেহেতু অনেকদিন পর দেখা হচ্ছে। তো গল্প করতে গিয়ে বা আমি গল্পের মধ্যেই বিষয়টার মধ্যে আসবো, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি এটুকু ধারণা আছে যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের জীবদেহের মধ্যে, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে বা যে কোনো অণুজীব হতে পারে, প্রত্যেকটা জীবের মধ্যেই বৈশিষ্ট্য থাকে, এবং সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে জিন দ্বারা নিয়ন্ত্রিত কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো প্রত্যেকটা জেনারেশনেই বা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে সঞ্চারিত হয়। এবং এখানে একটা জিনিস বা একটা বিষয় তোমরা লক্ষ্য করবে বা লক্ষ্য করেছো, হয়তো অনেকে লক্ষ্য করেছো, যে কোনো একটা সন্তান যদি পরিবারে জন্মগ্রহণ করে, তখন তার সাথে কি করা হয় না, কম্প্যারিজন তৈরি বা কম্পেয়ার করতে শুরু করা হয়, কম্প্যারিজন করা হয় কার সাথে না, এই দেখ নাকটা ঠিক মায়ের মতো, এই চুলগুলো দেখ, চুলগুলো ঠিক বাবার মতো, এই গায়ের বর্ণটা দাদুর মতো। তাহলে এইভাবে একটা দেখবে কম্প্যারিজন তৈরি হয়, যে কার সঙ্গে মিল আছে শিশুটি সেটা দেখা হয়। তাই তো এই ঘটনাগুলো অনেকেই লক্ষ্য করেছো, বা যদি লক্ষ্য না করে থাকো এটা একটু বাড়ির বড়দের সঙ্গে জিজ্ঞাসা করবে, তা ওনারাও কিন্তু বলে দিতে পারবেন। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ওনারা যেটা বলেন সেটা কি ভুল বলেন? এই যে কম্পারিজন করা হয়, এটা কি ভুল বলেন? কি মনে হয়, ভুল না ঠিক? অবভিয়াসলি ঠিকই বলেন। হয়তো হুবহু মিল থাকে না পুরো দেহের মধ্যে, কিন্তু অনেকটাই মিল থাকে। কারণ কারণ হচ্ছে যে একটা শিশু যে জন্মালো বা অপত্য জীবদেহ যেটা তৈরি হলো, সে তার বৈশিষ্ট্যগুলো কোথা থেকে আসছে? তার প্যারেন্টের কাছ থেকে, হয় পিতার কাছ থেকে পেয়েছে, না হয় মাতার কাছ থেকে পেয়েছে। তাহলে পিতা এবং তার ফ্যামিলি এবং মাতা এবং তার ফ্যামিলির বৈশিষ্ট্যগুলো তো থাকবেই, স্বাভাবিক। কারণ মায়ের ফ্যামিলি মানে মামা বাড়ির বৈশিষ্ট্যগুলো মায়ের দেহের মধ্যে আছে। আবার একইভাবে সন্তানটি তার নিজের বাড়ি বা পিতার ফ্যামিলির বৈশিষ্ট্যগুলো পিতার মধ্যে আছে, তাহলে সেগুলোই দিয়ে পরপর পরপর সঞ্চারিত হচ্ছে। তাহলে এই যে সঞ্চারিত হওয়ার জন্যই কি হয় না, সঞ্চারিত হওয়ার জন্যই জীবদের বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে হেরেডিটি বা বংশগত। তাই তো? তাহলে দেখবে অনেক সময় কারো হ্যান্ড রাইটিং,
তার বাবার মতো হতে পারে, মায়ের মতো হতে পারে, গায়ের বর্ণ, তার বাবা বা মায়ের কারোর সঙ্গে একটা মিল থাকতে পারে, ব্লাড গ্রুপ, ইভেন যত কিছু বৈশিষ্ট্য সবই জিন দ্বারা নিয়ন্ত্রিত। হয়তো সেই জিনটা সে বাবার থেকে পেতে পারে অথবা মায়ের থেকে পেতে পারে, যেটা ডমিনেন্ট বা প্রকট হবে সেটা পাবে, আর প্রচ্ছন্নটা প্রকাশিত হবে না, অপ্রকাশিত অবস্থায় রয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে, এবং এই যে বংশ পরম্পরায় সঞ্চালনের ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে বংশগতি। এবং এই বংশগতির সংজ্ঞাটা আমরা পরে আসছি, তার আগে আমরা জানি যে এই বংশগতির সম্পর্কে মানুষ কি সব ভালো ক্যারেক্টারগুলোই পায়? না, সবসময় ভালো ক্যারেক্টার কিন্তু আসে না, বিভিন্ন রোগও সঞ্চারিত হতে পারে। কিভাবে হয় সেটা পরে বলবো। অবশ্যই এটা জিন ঘটিত ব্যাপার বা জিনগত ব্যাপার। তাহলে সবসময় যে সুপিরিয়র বা ভালো গুণগুলো যাবে এমনটাও নয়, আবার সবসময় যে খারাপ গুণগুলো যাবে এমনটাও নয়। অনেক সময় কিছু বংশগত রোগ থাকে, যেমন হচ্ছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, ওবেসিটি, ডায়াবেটিস, এই সমস্ত যে রোগগুলো থাকে এগুলো কিন্তু বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। তো তাহলে বংশগত বৈশিষ্ট্যগুলো যখন কি হবে, প্যারেন্ট জেনারেশন বা পিতৃ বা মাতৃজন্য থেকে যখন অপত্য জনতে বংশ পরম্পরায় যাচ্ছে, এই ঘটনাটা কি বলা হচ্ছে কি বংশগতি বা হেরিডিটি। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিভাবে সঞ্চারিত হয়, কখন সঞ্চারিত হয়, এগুলো উদাহরণ দিয়ে দিয়ে বা চেকার বোর্ডের মাধ্যমে আমরা করব। এবার আমাদের যে জায়গাটা জানতে হবে সেটা হচ্ছে যে এই বংশগতি সম্পর্কে বা বংশগত বৈশিষ্ট্যগুলো একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যে সঞ্চারিত হচ্ছে, এই সঞ্চালনের ঘটনাটা প্রথম কে দেখেছিলেন। এখানেও একটা গল্প। এখানে এই যে ঘটনাটা লক্ষ্য করেছিলেন প্রথম, সেটা হচ্ছে অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক, তিনি হচ্ছেন দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট গ্রেগর জোহান মেন্ডেল, বা আমরা সংক্ষেপে মেন্ডেল বলেছি। তাহলে নট মেন্ডেলিভ, মেন্ডেলিভ হলে তোমরা চলে যাবে পর্যায় সারণীর ক্ষেত্রে, বি কেয়ারফুল। এটা হচ্ছে মেন্ডেল। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে তোমার কি মেন্ডেল, তাহলে কি বললাম, গ্রেগর জোহান মেন্ডেল, এটা হচ্ছে ইনি হলেন, বা সংক্ষেপে আমরা কি বলি, মেন্ডেল। এই মেন্ডেল প্রথম আমাদের বংশগতি সম্পর্কে ধারণা দিয়েছিলেন, কারণ ইনি ছিলেন একজন অস্ট্রিয়াবাসী ধর্মযাজক বা পোপ যেটাকে বলা হয়। তিনি, এখানেও একটা গল্প আছে, তোমাদের বইয়ে হয়তো তোমরা পেয়ে যাবে গল্পটা, যে চার্চে বা যে তিনি ধর্মশালায় বা যেখানে তিনি ধর্মযাজক হিসাবে ছিলেন যে প্রতিষ্ঠানের, তো সেখানে উনি অবসর সময়ে একটা বাগান তৈরি করেছিলেন, মানে ওনার চার্চের আশেপাশেই বা ফাঁকা জায়গায় একটা বাগান তৈরি করেছিলেন, যেখানে কি নিত্য প্রয়োজনীয় শাকসবজি বা কিছু ফুল ফলের গাছ তিনি লাগিয়েছিলেন। তিনি তার সঙ্গে মোটর গাছও লাগিয়েছিলেন। হঠাৎ করে একদিন লক্ষ্য করলেন যে মোটর গাছের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, কারণ যেখানে তিনি মোটর গাছটা চাষ করেছিলেন সেখানে একই সময় চাষ করেছিলেন, একই সার, একই জল, একই পরিবেশ আছে, তার সত্ত্বেও দেখা গেল কিছু কিছু গাছ লম্বা হয়েছে, কিছু গাছ বেটে হয়েছে, কিছু কিছু ফলগুলো হচ্ছে কি মানে কি বলবো নিরেট বা সলিড, আবার কিছু কিছু ফলগুলো হচ্ছে কুঞ্চিত, কিছু কিছু গাছের ফুল হচ্ছে বেগুনি রঙের, কিছু কিছু গাছের ফুল হচ্ছে তোমার সাদা রঙের, আবার কিছু কিছু গাছের ফুল দেখছেন কি কক্ষ থেকে তৈরি হচ্ছে, আবার কিছু কিছু থেকে অগ্রভাগ থেকে তৈরি হচ্ছে। তখন তিনি চিন্তায় পড়লেন। এই বিষয়টা মেন্ডেলকে ভাবালো যে সত্যিই তো একই কন্ডিশন বা একই শর্ত দেওয়া সত্ত্বেও বিভিন্ন রকমের ফুল বা ফল বা ফুলের অবস্থান, ফলের গঠন, ফলের কালার, কাণ্ডের দৈর্ঘ্য, তাহলে এই সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, যেটা তোমার তিনি বললেন কি তিনি গবেষণা করতে শুরু করলেন। গবেষণা মিনস, এবং সেই সময়ের গবেষণা তখন ভাবো যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি, যখন জিন আবিষ্কার হয়নি, যখন ক্রোমোজোম আবিষ্কার হয়নি, যখন ডিএনএ আবিষ্কার হয়নি, এবং একজন ব্যক্তি গবেষণা করছেন সেই পর্যায়ে দাঁড়িয়ে যখন তার হাতে কোনো কিচ্ছু নেই। এখন আমাদের কাছে লেটেস্ট টেকনোলজি প্রচুর আছে, আমরা প্রচুর ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি, কিন্তু মেন্ডেল যখন ফার্স্ট টাইম এই জিনিসগুলো গবেষণা করছেন, জাস্ট একটা মানুষের কতটা ট্যালেন্ট থাকলে এটুকু বলে দেওয়া যায়, সেটা জাস্ট ভেবেও পারবে না যে একটা মানুষ কতটা ট্যালেন্টেড। একটা মানুষ গাছটাকে দেখছেন, গাছটাকে দেখে বলে দিচ্ছেন যে এর ভেতরে এমন কিছু গঠন আছে বা এমন কিছু উপাদান আছে যারা কি করছে এই ক্যারেক্টারগুলোকে কন্ট্রোল করছে। জাস্ট ইম্যাজিন। তাহলে মানুষটার মধ্যে কতটা বুদ্ধিদীপ্ত ভাব বা কতটা অভিজ্ঞতা থাকলে শুধুমাত্র দেখে তার ভেতরে কি ঘটনা ঘটছে, যার জন্য তার বাহ্যিক প্রকাশ হচ্ছে, সেটাকে বলে দিতে পারছেন। তাহলে তিনি
আর কেউ নয়, নান আদার দেন একজন সায়েন্টিস্ট এবং নামকরা সায়েন্টিস্ট, যিনি হচ্ছেন কি গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে একটা মানুষের যখন বাহ্যিক গঠন থেকে বলে দেন তার ভেতরের কি ঘটনা ঘটছে, তখন তাহলে ভাবাই উচিত সেই মানুষটাকে কি নাম দেওয়া হলো না কি আখ্যা দেওয়া হলো, সেটা হচ্ছে বংশগতির জনক। তাহলে ফাদার অফ জেনেটিক্স বা ফাদার অফ হেরিডিটি, তাহলে এনাকে বলা হচ্ছে বংশগতির জনক বা ফাদার অফ জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স হলো। এবার তিনি এই যে ক্যারেক্টারগুলো দেখলেন, কেন লম্বা হচ্ছে, কেন বেটে হচ্ছে, ফলগুলো কেন কুঞ্চিত হচ্ছে, ফলগুলো কেন তোমার সটল হচ্ছে, তাহলে এইভাবে দেখার পর তিনি বললেন যে ওই গাছগুলোর ভেতরে এমন একটা জিনিস আছে যেটা কি করছে, ক্যারেক্টারগুলোকে কন্ট্রোল করছে, যেটাকে তিনি কি নামে অভিহিত করলেন, যেটাকে তিনি বললেন গাছের ভেতরে যে অংশটা যারা বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে তাদের বললেন ফ্যাক্টর, ফ্যাক্টর, যেটা পরবর্তীকালে, তাহলে এটা হচ্ছে কি মেন্ডেলের ফ্যাক্টর, কে বলেছিলেন মেন্ডেল, যেটা ক্যারেক্টারগুলোকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীকালে জোহানসেন, বিজ্ঞানী জোহানসেন এই মেন্ডেলের ফ্যাক্টরটাকে নাম দিলেন কি জিন। আমরা এখন জানি না যে সমস্ত ক্যারেক্টারগুলো নিয়ন্ত্রণ করে জিন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সমস্ত ক্যারেক্টারগুলো কি জিন দ্বারা নিয়ন্ত্রিত বা জিন নিয়ন্ত্রণ করে। তাহলে মেন্ডেল ভাবো, যার হাতে কোনো কিছু ছিল না, তিনি বলে গেলেন যে কোনো একটা ফ্যাক্টর আছে বা কোনো একটা উপাদান আছে যারা ক্যারেক্টারগুলোকে বা বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, যেটাকে বলা হলো কি মেন্ডেল বললেন, টার্ম দিলেন ফ্যাক্টর, শর্ট কোশ্চেন বলে, যেটা জিন, যেটা জোহানসেন পরবর্তীকালে যেটাকে মাইক্রোস্কোপ দিয়ে গবেষণা করে দেখে দেখে সেটাকে বললেন জিন, সেটাই মেন্ডেল আগেই বলে গেছিলেন সেটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে যেটাই মেন্ডেলের ফ্যাক্টর সেটাই হচ্ছে জোহানসেনের জিন। শর্ট কোশ্চেন পড়ে, জিন নামকরণ কে করেন বা জিনের আবিষ্কারটাকে, সেটা হচ্ছে জোহানসেন। আর জিনের যে টার্ম সিমিলারিটি টার্ম যেটা, সেটাকে বলা হচ্ছে কি ফ্যাক্টর, যেটা দিয়েছিলেন মেন্ডেল। তাহলে এই হচ্ছে মেন্ডেলের গল্প। পরবর্তীকালে মেন্ডেল, প্রথমে হয়তো মেন্ডেলকে গুরুত্ব সেভাবে দেওয়া হয়নি, কারণ বিজ্ঞানীরা তখন হট ডাইলিউট সুপ বা জীবের উৎপত্তির সম্পর্কে একটু ব্যস্ত ছিলেন, যেটা অন্য একটা বিতর্কিত গল্প, তো সেইটা আমি আর অনলাইন আর বললাম না। তো সেই জায়গাটা থেকে মেন্ডেলকে যখন পরবর্তীকালে যখন মেন্ডেলের পর্যালোচনা বা কাজগুলো দেখা হলো, তখন বিজ্ঞানী মহল চিন্তায় পড়লেন, কিন্তু সেই সময় আর মেন্ডেলকে সেভাবে পাওয়া গেল না, কারণ তখন তিনি আমাদের মধ্যে ছিলেন না। তো যাই হোক, পরবর্তীকালে মেন্ডেলের কিছু অনুরাগী তৈরি হলো, সেটা হচ্ছে ডেভিস, তারপর হচ্ছে তোমার ভাইসম্যান, হ্যাঁ, তারপর হচ্ছে এরকমভাবে তোমার ওপারিন, হ্যাঁ, এই সমস্ত অনুরাগীরা মেন্ডেলের যে কার্যকারিতা বা মেন্ডেলের যে কার্যকারিতা বলা ভুল, মেন্ডেলের যে কাজ, সেই কাজগুলোকে তারা পুনরালোচনা করলেন এবং পুনরালোচনা করার পর কিছু সিদ্ধান্তে পৌঁছালেন, যেগুলোকে বললেন কি মেন্ডেলের সূত্র নামে অভিহিত করলেন, যেগুলোকে মেন্ডেলবাদ বলা হচ্ছে বা মেন্ডেলিজম। তাহলে মেন্ডেলের যে সিদ্ধান্তগুলো সেগুলোকে বলা হচ্ছে মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ, মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম, মেন্ডেলিজম, যেখানে তারা দুটো সূত্র তোমরা বইয়ে পড়বে, দুটো সূত্র দিয়েছিলেন, সেগুলো আমরা পরে আসবো। একটা হচ্ছে প্রথম সূত্র, যেটাকে বলা হয় তোমার পৃথকী ভাবনের সূত্র, আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র, যেটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। এই দুটো সূত্র ছাড়াও আরো একটি সূত্র ছিল, যেটাকে তৃতীয় সূত্র বলে ধরা হয়, কিন্তু তৃতীয় সূত্র বলে লেখা হয় না, যে সূত্রটার নামই হচ্ছে প্রকটতা সূত্র, ঠিক আছে, ল অফ প্রায়োরিটি। তো সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো, যেহেতু চ্যাপ্টারটা আমরা শুরু করেছি, শেষও করবো। তো এই নিয়ে আমি তোমাদের অ্যাসিওর করতে পারি যে আমি চ্যাপ্টারটা শেষ করব। তো তাহলে সেটা আমরা পরের দিকে আস্তে আস্তে যাব, গিয়ে আমরা চ্যাপ্টারটায় যাব। তো মোটামুটি এইটা ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট, এবং এখান থেকে আমরা দুটো জিনিস দেখে নেব। একটা হচ্ছে সংজ্ঞা, বংশগতির সংজ্ঞা কি, আর বংশগতির ফলে যে ভেদ বা প্রকরণ হয়, বা দুটো জীব পৃথিবীতে কখনোই হুবহু একই রকম হতে পারে না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। তাহলে বিশেষ করে যৌন জননকারী যে সকল জীবগুলো হয়, যৌন জননকারী জীবেদের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে, কারণ মিওসিস, যৌন জনন মানে হচ্ছে মিওসিস সেল ডিভিশন, মিওসিস সেল ডিভিশন মানে হচ্ছে ক্রসিং ওভার, আর ক্রসিং ওভার মানে হচ্ছে নতুন বৈশিষ্ট্যের আগমন। তাহলে এক কথায় কি বলতে পারি, যৌন জননকারী জীবেদের মধ্যে পিতামাতার বৈশিষ্ট্যগুলোর সঙ্গে অনেকটা মিল থাকলেও সকল বৈশিষ্ট্য পিতামাতার মতো হুবহু হবে না। সেটা হতো কার ক্ষেত্রে, যদি অ্যামাইটোসিস বা মাইটোসিস, যদি মিওসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন বা অ্যামাইটোসিস কোষ বিভাজন হতো, তাহলে হতে পারতো। তো সেখানে যেহেতু মিওসিস হচ্ছে উন্নত জীবদেহ যৌন জননকারী জীব,
অজনজনন নয়, তাহলে সেখান থেকে আমাদের দেহের মধ্যে কি থাকে, অনেক বৈশিষ্ট্য প্যারেন্ট থেকে আসে, আবার নতুন বৈশিষ্ট্য অর্জন করতে হয়, যেগুলোকে বলা হচ্ছে কি কখনোই দুটো জীব একই রকম হয় না, এটা কি ভেদ বা প্রকরণ বলা হচ্ছে। তো আমরা প্রথমত দুটো সংজ্ঞা দেখে নেব, বংশগতির সংজ্ঞা কি আর ভেদ বা প্রকরণ কি, এই জায়গাটা দেখে নিয়ে তারপরে আমরা কিছু টার্মিনোলজিতে আমরা চলে যাব, যে বংশগতি পড়তে গেলে কিছু টার্ম আমাদের পড়তে হবে, তো সেই টার্মগুলো আমরা দেখে নেব। তো চলো আমরা দেখি। দেখো এখানে আমি দুটো সংজ্ঞা লিখে দিয়েছি। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার বলছে যেটা, সেটা বংশগতি। বংশগতি কি বলে না, যে প্রক্রিয়ায় পিতা বা মাতার বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি হয় না, বংশ পরম্পরায়, ঠিক আছে, বংশ পরম্পরায় সন্তান বা সন্ততি বা যেটা হচ্ছে তোমার অপত্যের দেহে সঞ্চারিত হয়। তাহলে পিতা মাতার বৈশিষ্ট্য, তাহলে পিতা বা মাতার বৈশিষ্ট্য বা জনিত্রীর বৈশিষ্ট্য, এক কথায় লেখো জনিত্রীর বৈশিষ্ট্য। জনিত্রীর বৈশিষ্ট্য কোথায় যাবে না, জনিত্রীর বৈশিষ্ট্য সঞ্চারিত হচ্ছে অপত্যের মধ্যে, অপত্যে সঞ্চারিত হয়। তাহলে জনিত্রী থেকে অপত্যে এই যে বৈশিষ্ট্যের সঞ্চারণ, এই সঞ্চারণ কি বলা হচ্ছে কি, এই সঞ্চারণ কি বলা হচ্ছে বংশগতি বা হেরিডিটি, বংশগতি বা হেরিডিটি। তাহলে যে প্রক্রিয়ায় পিতা বা মাতার বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায়, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এভাবে যেতেই থাকবে, অপত্যের দেহে সঞ্চারিত হচ্ছে, তাকে বলা হচ্ছে বংশগতি। এবার যখনই সন্তান বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে, তাহলে তার দেহে কি হয় না, দেখবে দুটো জীব, পৃথিবীতে দুটো জীব হুবহু অবিকল একই রকমের হতে পারে না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। এমনকি যদি কোনো যমজ সন্তান হয়, তাহলে সেই যমজ সন্তান হলেও এই যমজ সন্তান দুটো কিন্তু একই রকম হয় না, তাদের মধ্যে 99% মিল থাকলেও 1% পার্থক্য থাকবেই। সেই অনেকটা সেই ডেটলের অ্যাডের মতো আর কি, যে 99.9% জীবাণু মেরে দেয়, তাহলে 0.1% মারতে পারে না, তাই তো। তাহলে এখানেও তাই, কোনো দুটো জীবের মধ্যে বা যমজের মধ্যে যদি 99.9% মিলও থাকে, তাদের মধ্যে 0.1% হলেও কিন্তু পার্থক্য থাকছে, কখনোই 100% একই রকম হতে পারে না। এখানে দেখো আমি একই কোম্পানির, দেখো দেখতেই পাচ্ছ একই কোম্পানির দুটো পেন নিয়েছি, এবং এদের কি হুবহু একই রকম হবে সবগুলো না, কখনোই হতে পারে না। এদের মধ্যে দেখতে পাচ্ছি আমি আপেক্ষিকভাবে মনে হচ্ছে কি এই দুটো তো স্যার একই আছে, কিন্তু একই কোম্পানিও দুটোকে একই রকম হুবহু করতে পারে না। তেমনি সেখানে তো জীব, এটা হচ্ছে নির্জীব বস্তু, তাদের মধ্যে যদি ঠিক না হয়, তাহলে জীবের মধ্যে ঠিক হবে কি করে, কারণ তাদের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার বা প্রভাব বা শর্ত কাজ করে, তাহলে কখনোই একই হতে পারে না। তখন সেটা কি বলা হচ্ছে, দুটো জীব যখন আলাদা হয়, ঠিক আছে, তাদের মধ্যে একটা কি হলো, ভেদ বা পার্থক্য তৈরি হলো। তাহলে সেটাই বলছে, জিনগত মাধ্যমে বা জিনের কারণেও হতে পারে, ভেদ তৈরি হতে পারে জিনগত কারণে, অথবা পরিবেশের প্রভাবজনিত কারণেও হতে পারে। তাহলে পরিবেশের প্রভাবজনিত কারণে বা জিনের কারণে যদি একই প্রজাতিভুক্ত জীবেদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য, দেখো আমরা সবাই তো মানুষ, তাহলে আমাদের দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, একটা মাথা আছে, একটা দেহ আছে, কিন্তু সবাই কি একই রকমের না, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মাঝারি, তাই তো। তাহলে অনেক ধরনের জিন আছে যারা কি করে মানুষের দৈর্ঘ্যটাকে নিয়ন্ত্রণ করে। সবার গায়ের বর্ণ একই হয় না, সবার চুলের কালার একই হয় না, সবার স্কিন কালার একই হয় না, তাই তো। তাহলে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, সবার ক্যারেক্টার একই হয় না, তাই তো। তাহলে এইভাবে প্রত্যেকটা জীবের মধ্যে সেটা চারিত্রিক হতে পারে বা তোমার কোনো ক্যারেক্টারের বৈশিষ্ট্য হতে পারে, তাহলে বিভিন্ন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে কি ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন। এবার এই ভেদ বা প্রকরণ দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে জিনগত কারণে আর একটা হচ্ছে পরিবেশের প্রভাবজনিত কারণে। তাহলে জিনগত কারণে যেটা হয় সেটাকে বলা হয় মিউটেশন। তাহলে জিনগত কারণে বা ক্রোমোসোমের কারণে যদি হয় সেটাকে বলা হয় মিউটেশন, মিউটেশন বা পরিব্যক্তি, পরিব্যক্তি, মিউটেশন বা পরিব্যক্তি জিনগত কারণে বা ক্রোমোসোম ঘটিত কারণে। আর পরিবেশের প্রভাবজনিত কারণে কি হতে পারে না, পরিবেশের প্রভাবজনিত বলতে ধরো মনে করো একটা ব্যক্তি কোথায় কাজ করছে বা কোন পরিবেশে বসবাস করছে তার উপর সেটা কি হতে পারে, এই মিউটেশন পরিবেশগত কারণেও তার মধ্যে একটা পার্থক্য তৈরি হতে পারে। যেমন হচ্ছে দেখো তুমি দেখবে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের গ্রীষ্মপ্রধান অঞ্চলে বা শীতকালে আমাদের যে গরম জায়গা, মানে আমাদের কলকাতার যদি একটা কুকুর দেখি আর যদি একটা পার্বত্য অঞ্চলে বা দার্জিলিং এর কুকুর দেখি, তাহলে তাদের দুটো কুকুরের মধ্যে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়। কিরকম পার্থক্য না, কলকাতার যে কুকুরটা বেশি গরমে থাকার জন্য তার দেহে দেখবে লোমের পরিমাণটা কম, অন্যদিকে পার্বত্য অঞ্চলে বা ঠান্ডা অঞ্চলে যে সমস্ত কুকুরগুলো বসবাস করে তাদের দেখবে দেহে লোমের পরিমাণ বেশি, মানে অনেকটা দেখলে মনে হবে যেন অ্যালসেসিয়ান বা ডোবারম্যানের মতো আর কি, গায়ে প্রচন্ড পরিমাণে লোম। তো তাহলে দেখো পরিবেশগত কারণে কি করলো, জীবের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দিল।
তাহলে একই জীব যখন ওই পরিবেশে থাকছে তখন তাকে ওই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য এক ধরনের অভিযোজন, আবার যখন অন্য একটা পরিবেশে থাকছে তখন তাকে সেই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য অভিযোজন, তাই তো? তাহলে এইভাবেই হচ্ছে পরিবেশগত কারণে তার মধ্যে কি হতে পারে, চেঞ্জ হতে পারে বা ভেদ হতে পারে বা প্রকরণ হতে পারে। হয় পার্বত্য অঞ্চলের লোকেরা দেখবে বেটে বেটে সাইজের হয়, আর সমতল ভূমির লোকেরা দেখবে লম্বা লম্বা টাইপের হয়, অনেকটা আমার মতো আর কি, আমার থেকেও লম্বা আছে অনেক মানুষ, তাহলে এরকম লম্বা টাইপের হয়। তাহলে কেন না, পরিবেশগত কারণ। আবার যারা দেখবে ওয়েস্ট ইন্ডিয়ান বা তোমার আফ্রিকান যারা হয় তাদের গায়ের বর্ণ কি হয়, কালো হয়। আবার আমেরিকানরা দেখবে তারা কি হয়, তারা ফর্সা হয়, সাদাটে বলে, সাদা চামড়ার মানুষ কালো চামড়ার মানুষ। তাহলে সেখানে পরিবেশগত ব্যাপার থাকে। তাহলে পরিবেশগত ব্যাপারেও একটা চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে এইভাবেই এই যে পার্থক্য, তাহলে সবাই তো মানুষ, আফ্রিকানও মানুষ, ঠিক আছে, আমেরিকানও মানুষ, আমরা ইন্ডিয়ানরাও মানুষ, তাহলে সবাই মানুষ, কিন্তু সবার মধ্যে একই ক্যারেক্টার থাকছে না, গায়ের বর্ণ একই হচ্ছে না, বৈশিষ্ট্য একই হচ্ছে না। তাহলে কিছু না কিছু পার্থক্য থাকছে, হয়তো 60% বা 70% বা 90% মিললো, কিন্তু 10% মতো ভেদ থাকছে। তাই কি হুবহু একই রকমের কখনো আমি আমার মতো কপি তো আর নেই, ঠিক আছে? তোমার মতো আর কেউ আছে তোমার আশেপাশে দেখতে পাও যে তোমার মতো হুবহু সেম টু সেম দেখতে হয় না। ইভেন আমরা যদি একই ভাই হই বা আমার যদি একটা ভাই থাকে, তাহলে আমার ভাইকেও কিন্তু কখনোই আমার মতো দেখতে হয় না, আমাকে অনেকটা মিল পাওয়া যেতে পারে, কিন্তু হুবহু কখনোই মিল পাওয়া যেতে পারে না। তাহলে এটা কি বলা হচ্ছে, ভেদ বা প্রকরণ। এবার এই ভেদ বা প্রকরণ আলোচনা করতে গিয়ে এখানে একটা টার্ম চলে এলো, মিউটেশন। তাহলে মিউটেশন বা পরিব্যক্তি কি না, মিউটেশন বা পরিব্যক্তি যেটা বলা হচ্ছে, মিউটেশন বা পরিব্যক্তি যেটা বলা হচ্ছে জিনের আকস্মিক পরিবর্তন। জিনের কোন একটি জিনের আকস্মিক বা সার্টেন চেঞ্জ, জিনের আকস্মিক পরিবর্তন কি বলা হয়, কি আকস্মিক পরিবর্তনকে বলা হচ্ছে ভেদ বা মিউটেশন। এই মিউটেশন দুটো ভাগে ভাগ করা যেতে পারে। এই মিউটেশনের জনকটাকে বলে দিই, মিউটেশনের জনক বা ফাদার অফ মিউটেশন, ফাদার অফ মিউটেশন সেটা হচ্ছে তোমাকে হুগো দা ভ্রিস, হুগো দা ভ্রিস, দা দা ভ্রিস, বা ইংলিশে এটাকে লিখে হুগো HUGO, হুগো DED ভ্রিস, VRIS, হুগো দা ভ্রিস বা দি ভ্রিসও বলা হয়। এই মিউটেশন আবার বিভিন্ন হতে পারে না, মিউটেশনের ফলে ক্যারেক্টারগুলো পুরো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো এখানে মিউটেশন দুটো ভাগে, একটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন আর একটা হচ্ছে জিন মিউটেশন। তাহলে কটা ভাগ করলাম, একটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন, মানে ক্রোমোজোমের মধ্যে যদি পরিবর্তন ঘটে সেটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। আর একটা হচ্ছে জিন মিউটেশন, জিন মিউটেশন, এটাকে কি বলা হয়, জিনের মধ্যে পরিবর্তন হয়, এটাকে বলা হয় পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন। তাহলে জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন এটাকে বলা হচ্ছে। তাহলে এটা গেল কি, এটা হচ্ছে তোমার হঠাৎ জীবের মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে দুটো বললাম, সরি একটু তোমাদের দেখতে প্রবলেম হলো, আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে মিউটেশন দুই ধরনের হচ্ছে, একটা কি বললাম, একটা বলা হলো ক্রোমোজোমের মধ্যে যদি পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে কি ক্রোমোজোমাল মিউটেশন। তাহলে এটা ক্রোমোজোমের মধ্যে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। আর জিনের মধ্যে যদি হয় সেটাকে বলা হয় জিন মিউটেশন, বা একটা নির্দিষ্ট পয়েন্টে জিন থাকে তো সেটাকে বলা হয় পয়েন্ট মিউটেশন। তাহলে এগুলো তোমরা আরো বিস্তারিত পড়বে, যারা ক্লাস 10 এ স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এগুলো জাস্ট এইটুকু জানলেই হবে, এর বেশি জানার দরকার নেই। আর যারা 12 এর স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে মিউটেশন একটা আলাদা করে যখন মলিকিউলার বেসিস অফ হেরিডিটি পড়বে তখন এই জায়গাগুলো তোমরা আবার ডিটেইলসে পড়বে। তো আমি এখন যেহেতু প্রথম দিকে আছি তাই আমি এখানটা গেলাম না। এবার এখান থেকে মিউটেশন তো আমরা পেলাম, এবার আমরা চলে যাব প্রকরণ। তাহলে জীবদেহে প্রকরণের উদাহরণ, তোমাদের সিলেবাসের মধ্যে থাকা প্রকরণের কয়েকটা এক্সাম্পল বা প্রকরণের কয়েকটা উদাহরণে আমি আসব। সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো বা অনেকেই পড়েছো, তবু জাস্ট আমি একটু বলে দিই প্রকরণের কি কি উদাহরণ হতে পারে। তাহলে এক্সাম্পল চলে এসো, কার প্রকরণের উদাহরণ, প্রকরণের উদাহরণ কি কি উদাহরণ আছে না, দেখবে অনেকের কানের লতি যেটা থাকে সেটা যুক্ত লতি বা মুক্ত লতি। তাহলে দুটো উদাহরণ আমি এখানে বলবো, একটা হচ্ছে কানের লতি, দুটো উদাহরণ বলবো, একটা হচ্ছে কানের লতি, আমি দেখিয়েও দিচ্ছি তোমার কানের লতি, সেটা দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে যুক্ত লতি আর একটা হচ্ছে তোমার কি মুক্ত লতি, এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা দেখবো সেটা হচ্ছে তোমার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জীব, একটা হচ্ছে স্বাভাবিক জীব আর একটা হচ্ছে রোলার জীব। স্বাভাবিক জীব আর একটা হচ্ছে রোলার জীব বা রোলিং জীব, স্বাভাবিক জীব আর একটা হচ্ছে রোলার জীব,
রোলার জীব। তাহলে এই দুটো বিষয়। এবার দেখো কানের লতি যেটা আছে সেটা হচ্ছে যুক্ত হতে পারে বা মুক্ত হতে পারে। এবার কানের লতি এবং জিভ এই যে দুটো জায়গা, এই দুটো জায়গার মধ্যে কারো আছে তোমার প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার সেইগুলোই আমরা দেখব যে কি কি আছে। দেখো এখানে দুটো বিষয় বললাম, একটা হচ্ছে কানের লতি। কানের লতি যদি আমারটাকে লক্ষ্য করি তাহলে দেখো এটা হচ্ছে আমার কানের লতি বা তোমার কর্ণছত্র। কর্ণছত্রের নিচের দিকটা দেখো মুখমণ্ডলের সাথে জুড়ে নেই, তাই তো? নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুখমণ্ডলের সাথে জুড়ে নেই, এই জায়গাটাকে বলা হচ্ছে কি মুক্তলতি। আবার অনেকের থাকে এইভাবে কম্প্যাক্ট হয়ে জুড়ে থাকে, সেটাকে বলা হয় কি তোমার যুক্তলতি। তাহলে এটা হচ্ছে একটা প্রকরণের উদাহরণ। তাহলে কানের লতি তোমার একটা উদাহরণ গেলে একটা হচ্ছে যুক্তলতি, একটা মুক্তলতি। যদি সেটা যুক্ত হয় সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর যদি মুক্ত থাকে সেটা হবে প্রকট বৈশিষ্ট্য। ওকে, তাহলে মুক্তলতি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর যুক্তলতি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একইভাবে জীব, জীব অনেক মানুষ আছে যারা কি করে জীবটাকে রোল করতে পারে না। কিরকম দেখো জিভটা রোল হচ্ছে, আমি রোল করে থাকলে কথা বলতে পারবো না, জাস্ট আমি দেখিয়ে দিলাম, তোমাদের বইয়ে তোমরা ছবি পেয়ে যাবে। আবার অনেকে জিভ বের করে দেখবে মানে তারা রোল করতে পারে না। তাহলে যদি রোল করতে পারে সেটাকে বলবো রোলিং জিভ, আর যদি রোল করতে না পারে সেটাকে বলবো স্বাভাবিক জিভ। তাহলে এই হচ্ছে দুটো প্রকরণের উদাহরণ। তো মোটামুটি দেখো বিষয়টা আমি যতটা ছিল তোমাদের বেসিক জায়গাটা ইন্ট্রোডাকশনটা নিয়ে আমি আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা জেনেটিক্সে বা হেরিডিটিতে ঢোকার আগে আমাদের কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যেটা হচ্ছে তোমার জায়গাটা সেটা হচ্ছে টার্মিনোলজি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো নেক্সট ক্লাসে আমি আশা করছি খুব দ্রুতই তোমাদের নেক্সট ক্লাসটা দিতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা কিছু টার্মিনোলজি নিয়ে আমি আলোচনা করব, কারণ যে টার্মিনোলজিগুলো না জানলে আমার জেনেটিক্স বা হেরিডিটি পড়াটা সম্ভব হবে না, কারণ সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। 13 থেকে 14টা টার্ম আছে বা 15টা মতো টার্ম আছে, সেই টার্মগুলো আমি বুঝিয়ে দেবো এক এক করে পরবর্তী ক্লাসে। তো তোমরা ক্লাসটিকে ফলো করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটি শেয়ার করতে পারো। That's all for the day. Have a nice day. Thank you.